পাকিস্তানে আমলে আমাদের কম্পালসারি ছিল উর্দু। আমাদের উর্দু শিখতেই হতো। কে শিখবে চাই উর্দু? আমরা উর্দু পারি নাকি? মুখে একটু বলতে পারতাম, ওটা আবার লিখতে হবে, পরীক্ষা দিতে হবে, মানে ভয়ঙ্কর একটা অত্যাচার মনে হতো আমাদের কাছে রীতিমতো। এবং আমরা রেগুলার পরীক্ষা দিতাম না, ফেলও করতাম মনে করো। কিন্তু ওই ফেলে আর আমাদের কাজ দিত না পরে দিকে, টিচাররাও একটু নামনীয় হয়ে যেত, কারণ সব টিচারই ছিল বাঙালি। যখন স্কুলটা শেষ হলো, 67 সনে স্কুল শুরু হবে, তখন আমাদের বাড়ির পাশে খেলা, এখনো খেলার মাঠটা আছে, কবরস্থান আছে, বড় কবরস্থান, এবং পাশে খেলার মাঠে একটা হেলিকপ্টার করে, আর্মিদের হেলিকপ্টার নামলো। তাতে কে নামলেন? ফাতেমা জিন্না। উনি নেমে গাড়িতে করে সোজা সেবা বাংলা স্কুলে গেল। তখন আমরাও খুব উৎসুক নিয়ে গেলাম যে মহিলা কি বলেন। উনি চট করে বললেন যে এই যে স্কুল হচ্ছে, এটাই হবে উর্দু মিডিয়াম স্কুল। ঠিক 52 ভাষা আন্দোলনের কথা মনে পড়ছে আমার, যে মানে উর্দু হবে রাষ্ট্রভাষা, সেটা শব্দটা যেন প্রতিফলিত হলো এই তোমার 67 সনে, যে এইটাই হবে উর্দু মিডিয়াম স্কুল, আর এটা হবে শুধু মেয়েদের উর্দু মিডিয়াম স্কুল। আমরা তখন চিৎকার শুরু করলাম। ওখানে আমাদের সংখ্যা কম ছিল না, কেউ ভ্রুক্ষেপ করলো না, মতো করে চলে গেলেন, ব্যাস। কিন্তু তখন দেখা গেল আমার বাবা বিশাল একটা ভূমিকা দিল। আমার বাবা বলে, একটা কাজ করো, আমাদের ভাইদেরকে, আমি তো অনেকগুলো ভাই, 6টা ভাই, সবাইকে বলছে একটা কাজ করো, তোমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে যাও, বাঙালি বাড়িতে গিয়ে তোমরা সিগনেচার নাও গার্জিয়ানদের কাছ থেকে, আমার ছেলেকে আমি স্কুলে পড়াবো, আমার ছেলে বাংলা স্কুল নেই, কোনো কোথাও পড়তে পারছে। তখনকার সময় 2000 সিগনেচার আমরা নিয়ে এসেছিলাম। এবং বাবা তখন সেক্রেটারিয়েটে, উনি চাকরি করেন না, উনি চাকরি করেছেন 62 অব্দি। উনি 62 অব্দি সরকারি চাকরি করেছেন, পরে উনি ছেড়ে দিয়েছেন, আপন মনে ব্যবসা করতেন, স্বাধীনভাবে ব্যবসা করতেন। তার বাবা নিয়ে গেল, তখন মোনায়েম খান ছিলেন গভর্নর বাংলাদেশে। তখন মোনায়েম খানের কাছে গিয়ে বাবার আবার খুব দেখলাম যে ওনার খুব মানে কি বলবো, হিপোটিক একটা পাওয়ার ছিল ওনার মধ্যে, প্রবল ইচ্ছে শক্তি ছিল ওনার। উনি সেটাকে কাজে লাগালেন যে কেন আপনি নিজে বাঙালিকে, অন্তত আমাদের বাচ্চা কাচ্চাগুলো বাঙালিগুলো পড়ুক, এগুলো বইটা অনেক মানে আবেগতাড়িত কথাবার্তা বলে ওটাকে বাংলা মিডিয়াম করা। এই হলো আমাদের পুরস্কার। সেই থেকে অবাঙালিরা আমাদের উপরে, এই বিষয়ে আমাদের বাড়িটার উপরে একটা অদ্ভুত রকম ওদের একটা যন্ত্রণা শুরু হলো আর কি। আর আমার বড় ভাই, সে তো শেখ কামালের বন্ধু ছিল, আমাদের বাড়িতে সবসময় শেখ কামাল আসতেন, আমাদের বাড়িতে উনি থাকতেন, সবকিছু মিলিয়ে একটা ওদের মধ্যে একটা জিনিস কাজ করতো, যে এই বাড়িটি হচ্ছে মেইন ঘাঁটি, এটাকে শেষ করে দিতে পারলে বাঙালিরা শেষ একদম। এটা ভেবে এক সময় 7ই মার্চ ছিল, তখন বাবার সঙ্গে আমি সোয়াদি উদ্যানে গেলাম বঙ্গবন্ধুর সেই বিখ্যাত কবিতা শুনতে। তার যে কবিতা পাঠ, সেটা শুনে আমি তখন শুনছি, আমার মতো লক্ষ লক্ষ লোক। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কিন্তু আমি দূর থেকে দেখছি, অনেক পেছনে ছিলাম, সেটা আমাকে খুব অদ্ভুত ভাবে রোমাঞ্চিত করেছে। তারপরে মনে করো 7ই মার্চ গেল, আমার মনে পড়ছে 23শে মার্চের কথা। সেদিন ছিল পাকিস্তান দিবস। আমি রাত জেগে 22শে মার্চ বড় শার্টিনে কাপড় নিয়ে এসেছি, এত বড়, মানে সবুজ বটল গ্রিনের, তার উপরে সোনালি রঙের, সেটাও শার্টিনের, তার মধ্যে আমি ওই লালের মধ্যে হলদে রঙের বাংলাদেশের পতাকাটা সুন্দর করে এঁকে মাকে দিলাম। মা রাত ভর ওটাকে এমব্রয়ডারি করলো, করে পতাকাটাকে একদম পার্মানেন্ট করলো, পাশে কাঁচি দিয়ে কেটে দিল ছোট ছোট করে। আমি রাতের মধ্যেই ওটাকে টাঙিয়ে দিলাম একদম 4তলার ছাদের উপরে। তারপর সেদিন সন্ধ্যার দিকে একটা বড় হেলিকপ্টার এলো, আর্মি হেলিকপ্টার, এসে আমাদের বাড়িটা রেকি করলো একদম আমার বাড়ির ছাদের উপরে। পারলে ছাদে নেমেই যেত, জায়গা ছিল। দেখালো যে পতাকাটা এই বাড়ি, এবং এই বাড়িটাই সেই বাড়ি যাদের সবকে শেষ করতে হবে। কেউ আমরা ছাদে যাচ্ছি না, যদি হেলিকপ্টারতে গুলি করে। আমরা কিন্তু ঘরের মধ্যে ভাবছি কেন কেন আসছে, কেন আসছে। তখন আমি বললাম, দাদাকে বললাম, বড় ভাইকে, যে এটা একমাত্র কারণ এই পতাকাটা, আর কিছু না। এই পতাকাই তো ওদেরকে সবচেয়ে বেশি দুর্বল করেছে, দুর্বল করছে, এবং এই পতাকাটাই ওদেরকে খেয়ে ফেলবে।
সেই আশঙ্কাটা ওদের মধ্যে এখনই জন্ম নিয়ে গেছে। সুতরাং ওরা তো এই পতাকাকে উঠতে দেবে না, কিন্তু আমরা তো ওড়াবই। এভাবে 25শে মার্চ রাত হলো। সেদিন আর কিন্তু কোনো আর নীল আসেনি। 25শে মার্চ যখন সন্ধ্যাবেলায় বঙ্গবন্ধুর নির্দেশেই নূর আলম সিদ্দিকী ভাই, আব্দুল কুদ্দুস মাখন, তারপরে কাজী ফিরোজ রশিদ, ওই তিনজনকে পাঠালেন যে তোমরা সলিমুল্লাহ সাহেব বাসা যাও। বঙ্গবন্ধু তো আব্বাকে ভালো চিনতেন আর জানতেন যে বাবা এলাকার খুব প্রভাবশালী ব্যক্তি। মোহাম্মদপুরের সলিমুল্লাহ সাহেব মানে একজন বিশেষ ব্যাপার আর কি। ওনার বাড়িতে যাও তোমরা, গিয়ে অবাঙালি নেতাদের ডাকো, দু একজনকে ডেকে একটা সুন্দর করে মিটিং করে একটা ভালো একটা মধ্যস্থতা করে এসো। তোমরা সলিমুল্লাহ সাহেব অনেক মানুষ, জ্ঞানী মানুষ, অনেক সচেতন মানুষ, তার সাথে তোমরা আলাপ করো। তা আমিও সেই মিটিং এ বসে আছি, দোতলায় হবে মিটিং, চেয়ার টেয়ার সব দিয়ে রেডি, কিন্তু ওরা আর আসছে না। মানে অবাঙালি নেতা কোনোভাবেই আসছে না। 8টা বাজলো, আসছে না। তখন মাখন বলছি যে সিদ্দিকী ভাই বলছে, এই শাহানু ওরা মনে আসবে না রে, ভয় পেয়েছে। আসলে ব্যাপারটা একদম অন্যরকম ছিল। 8:30 বাজা মাত্রই কামাল ভাই, তখন তো TNT ফোন, কামাল ভাই কোনো ভাই খড় পেলো, দাদার একটা মোটরসাইকেল ছিল, ওটার মধ্যে কামাল ভাই চড়তো, পেছনে বসতো। সে তো আবার ঢাকঢাকা বেশ লম্বা ছিল, শুকনা। তারপরে দাদাকে বললো কি, শানু ইউনিভার্সিটি এরিয়ায় তোর ব্যারিকেড দেওয়া হচ্ছে, বড় বড় গাছের গাছ কেটে ফেলে, গুড়ি ফেলে ইউনিভার্সিটি এলাকায় কিন্তু সমস্ত দেওয়া হচ্ছে ব্যারিকেড, চল একবার যাই আমরা ওখানে। কি এখানে ঘরে বসে থাকবি, চল। দাদা আর কামাল ভাই চলে গেল, আর আমি আমার মেজো ভাই আমরা সবাই মিলে, দাদা চলে গেল, কারণ এখন আমরা কি করতে পারি। বাবা বলছে মিটিং তো আর হচ্ছে না, এবং সিদ্দিকী ভাইরা খুব তাড়াতাড়ি বের হয়ে গেল। ওদের ইচ্ছা ছিল ওই রাতেই, যখন ওদিকে ম্যাসাকারটা হবে ইউনিভার্সিটি এরিয়ায়, ওই সময়টা আমাদের বাড়িতে হত্যা নিধন জগৎটা এদেরকে করবে। মানে এই বড় বড় 4টা নেতাকে পাবে, বাবা সহ অনেককে পেয়ে একবার এখানে শেষ করে দেবে। কারণ আমাদের বাড়ি চারদিকে শুধু, আমার মনে আছে মার্চ মাসে শুরু হয়েছে, শুধু মিলিটারি গাড়ি সারা দিন রাত ঘোরাঘুরি করে, এবং ওদের গায়ের তোমার পোশাকটা মিলিটারি পোশাক নয়, ওটা হলো ওরা বলছিল কি যেন মিলিশিয়া বাহিনী। আর কুচকুচে কালো, তোমার সঙ্গে আর্মস আছে এবং খোলা জিপ, তার মধ্যে মেশিন গান ফিট করা। কেন ওরা ঘুরে ঘুরে বেড়াতো আমরা জানতাম না। আরে মার্চ মাসে এসছে, তখন জানি যে এত বড় ব্যাপার হবে, আর তোরা এমন ঘুরে বেড়াচ্ছিস বা কেন? এটাই আমাদের কোন স্ট্রাইক করতো কেন। তখন থেকে আমাদের অনেক অবাঙালি বন্ধু যারা মাঠে খেলতো, ওদের বাড়িতে আশ্রয় নিয়েছে অনেকে। তখন বলতাম, আমরা বাংলায় বলতাম, শোন তোদের বাড়িতে এরা কারারে, এমন সব ফর্সা ফর্সা পাঞ্জাবি চেয়ার, মানে আমাদের আত্মীয় আসছে পাকিস্তান থেকে। আসলে কিন্তু আর্মি মানে মেইন যে ক্যান্টনমেন্টের আশ্রয় নেয়নি, নিয়েছে নানান বাড়িতে, অবাঙালি বাড়িগুলোতে এরা ভরে গেছে মনে করো। তাহলে কতটা বড় ওদের পরিকল্পনা, কত নিখুঁত ছিল ওদের পরিকল্পনা। ওরা জানতো যে 25শে মার্চ কোনো মিটিংও হবে না, বঙ্গবন্ধু কোনোভাবে কম্প্রোমাইজ করবেন না। উনি যে একটা দৃঢ় চেতা মানুষ, এটা পাকিস্তানিরা বহু আগেই টের পেয়ে গেছিল, যার জন্য বারবার জেলখানায় ভরতো, যেন কথাবার্তা না বলতে পারলে বারবার ভরতো। যে এই জিনিসটা কিন্তু ওদের একটা ভীতি, বঙ্গবন্ধু একটা ভীতির ব্যাপার কাজ করতো, মহাভীতি আর কি। তারপরে মনে করো যে 25শে মার্চ রাত্রেবেলা হলো, আমি দেখলাম যে সারা চারিদিকে শুধু আগুন আর আগুন। তখন তো আমাদের বাড়ি থেকে আমরা ডিআইটি দেখতে পেতাম, আমাদের একটা বাইনোকুলার ছিল, সেটাতে আমি ডিআইটিতে কয়টা বাজে, সেই ঘড়িতে কটা বাজছে, বিকেল 4টে বাজে, সেটাও আমি দেখতে পেতাম। কারণ কোনো আর বিল্ডিং নেই, ফাঁকা। যখন রাতে আগুন দিয়ে দিল, তখন বাবা বলছে এই তেজগাঁ রেসিডেন্সিয়াল মডেল, রেসিডেন্সিয়াল এরিয়া, এগুলো কিন্তু পোড়াচ্ছে, কোন আগুন দিয়েছে। বাবা ঠাউর করতে পারতো এই জায়গা পড়ছে, মানে এটা এখানে, এই সাইডে বঙ্গবন্ধু বাড়ির এই পাশটা পড়ছে, দূরে দেখ ইউনিভার্সিটি পড়ছে। অপারেশন সার্চলাইট শব্দটা আমি তখন প্রথম শুনলাম। বাবা আমাকে বললেন যে অপারেশন সার্চলাইট দেখ, ফানুসের মতো উড়ে যায় আকাশের মধ্যে, সাদা আলো দেয়, এবং চারিদিকে যত মানুষ দৌড়াদৌড়ি করছে, সবাইকে পাখির মতো করে মারছে। কেমন স্তব্ধ হয়ে গেলাম। সেদিন মনে আমার জীবনের প্রথম রাত, যে আমি একটা সেকেন্ডের জন্য না আমি চোখের পাতা বন্ধ করতে পারি না, আমার পরিবারের কেউ পারেনি। এভাবে করে সারাটা রাত কাটলো, এবং সকালবেলায় রাতে আমরা রাতেই বাবা বলেন, তোরা যে যে পারিস একটা করে কাপড়
দুটো করে কাপড় তোমরা ঠিক করে নাও, আর যারা বই টই পড়াশোনার জন্য দু একটা বইও নিয়ে নাও, পুটলি ছোট ছোট পুটলি বানাও। আমরা গাড়িতে সকালে আমাদের গ্যারেজ থেকে গাড়ি বের করবো, জিপ, ওই গাড়িতে করে আমরা চলে যাব। আমাদের মোহাম্মদের পাশে একটা গ্রাম, ওখানে আমাদের একটা বাড়ি ছিল, ওখানে আমরা চলে যাব। কিন্তু সকাল হলো, আমরা বিমর্ষ রেলিং এর পাশে যাই, দেখি বাড়ি ঘিরে রেখেছে লোকজন, সবার কপালে একটা ফেট্টি বাঁধা, কাপড় বাঁধা, ফেট্টি বাঁধা। মানে এরা হচ্ছে ওই দলীয় লোক যে আমাদেরকে বের হতে দেবে, বের হতে গেলে আমাদেরকে মেরে ফেলবে আর কি। শুধুমাত্র মেরে ফেলার জন্য ওরা দাঁড়িয়ে আছে, হাতে ছোট ছোট পাইপ গান, মলটভ ককটেল, রাইফেল দেখেছি। শুক্রবার ছিল, বাবা বললেন যে আমি নামাজ পড়তে যাই, তোমরা কেউ যাবে কিনা? আমরা সবাই চুপচাপ। সকালে আমার কোনো খাবারও খাইনি কেউ, দুপুরে খাবার টেবিলে বাড়া হয়েছে, কেউ খাচ্ছে না। ছোট ছোট ভাই বোনগুলোকে কষ্ট করে খাওয়ালাম, তো আমরা কেউ বড়রা পারছি না খেতে। বাবা এলেন, মসজিদ থেকে আসছেন এসে বাসা অব্দি ঢুকলো। হঠাৎ চারতলা থেকে আমি দেখতে পাচ্ছি কি পুরো মসজিদ থেকে মুসল্লিরা সব আসছে কি কাফেরের বাড়িতে আক্রমণ করতে। আমরা কাফের, বলো আমরা কই যাই বলো? আমরা তখন বলবো যে ভাই আমরা কাফের না, আমরা মুসলমান। চিৎকার করে উপর থেকে বলছি যে আমরা কোনো বোমা মারিনি। ওরা বলছে তোমরা তোমাদের বাড়ি থেকে গুলি করেছো কাদের দিকে? মুসল্লিদের গায়ের উপর বললাম গুলি করেছি। এটা একটা নিছক একটা অভিযোগ আমাদের উপর চাপিয়ে দিল আর কি। আর লোকের সেন্টিমেন্ট ব্যবহার করে এসছে, সমস্ত কিন্তু সব পরিকল্পনা করা আগে থেকে। তারপরে তো আমার দরজা আটকে দিলাম। একসময় এমন হতে লাগলো যে আর মনে হয় কিছু করার নেই, আর আমরা নিচেও নামতে পারবো না। আর আমাদের বাড়িতে তখন আশেপাশে বাঙালি যারা ছিল সবাই, প্রায় 25 জন বাঙালি আমাদের বাড়িতে আশ্রয় নিল। এই চলতে লাগলো, বোমা, মলটভ ককটেল, আমার মেজদার এখানে গুলি লাগলো, সেই রক্ত ব্লিডিং হচ্ছে। আমরা একটা রুমের মধ্যে সবাই মাটিতে শুয়েছি, কারণ কাছের জানলা সবকিছু ভেঙে ভেঙে পড়ছে। কিভাবে যে কি এক অদ্ভুত সময়, এটা ঠিক আসলে এটাকে বর্ণনা করার মতো নয় আসলে। একটা সময় মা বললেন দরজাটা খুলে দাও, পোড়া গন্ধ পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি একদম ভীষণ ঝাঁঝালো গন্ধ, যে বারুদের, শ্বাস নিতেও পারছি না। বাবা বললো দরজাটা খুলে দাও, যে কজন বাঁচতে পারো বাঁচবে, খুব ভালো, খুলে দাও, আর মরে গেলে মরে যাও। এইটা বলি বাবা দরজাটা খুলে দিল, ব্যাস। এই মধ্যে ওরা ঢুকতে লাগলো, সবার হাতে তলোয়ার, ছোড়া টোড়া যা থাকে, বন্দুক। তারপরে কিভাবে নামলাম দোতলা অব্দি, একতলা তখন আগুন জ্বলছিল, সবাই দোতলা থেকে লাফ দিলাম পাশের বাড়িতে। আমি আমার বড় বোনকে নিয়ে লাফ দিলাম। বড় বোনকে ভালো করে মুখটা, বড় বোন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, অ্যাকাউন্টিং অনার্স পড়ে। বড় ভাইও ঢাকা কলেজে MA পড়ছে, এদিক দিয়ে মেজো ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে ফিনান্স অনার্স পড়ছে। তারপরে আমি তখন মডেল কলেজ, এদিকে আমরা সবাই মোটামুটি বড়। তো বোনটাকে দিয়ে সবচেয়ে ভয় ছিল। যাই হোক, বোনকে এক বড় একটা ঘুমটা দিয়ে দিলাম, পেঁচিয়ে দিলাম, আর ভালো করে শাড়িটা পেঁচিয়ে দিলাম, দুটো একটা চাদর পুরো গায়ে জড়িয়ে দিলাম, এবং তুই আমাকে জড়িয়ে থাক। আর ভেজানো ন্যাকড়া কাপড় শাড়ি ছিঁড়ে শুধু পানি দিয়ে ভেজানো নাকের মধ্যে দিয়ে আস্তে আস্তে দোতলা পথে নেমে ঝাঁপ দিলাম। বাবা ঝাঁপ দিলেন কোন দিকে জানি না, মা ঝাঁপ দিয়ে মার দুটো পাই ভেঙে গেল, মা ওখানেই পড়ে আছে। আর আমি দেখি দূরে আমার ছোট্ট দুটো বোন, তো ওরা 6 মাস বয়স হবে, 7-8 মাস বয়স, জমজ। ওদের কোলে, মানে ওরা হলো আমার কাকার কোলে। আমার কাকা বলতে দুটো বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিল, আর কাকাকে একদম এখানটা আমাদের বললম দিয়ে কুচি মারছে। কেউ আমাদের কাছে আসছে না, আমাদের কাছে কোনো মানুষ নেই, আমাদের আপন কোনো মানুষ নেই। এটা ভাবতে গিয়েও বিস্মিত হচ্ছি, কেউ আমাদের কাছে আসছে না কেন? কেউ তো নেই, কে আসবে? এই বেরিয়ে পাশের বাড়ি বাথরুমের মধ্যে আমি আর বাবাকে আসবেন। বাবার পরনে তো একটা লুঙ্গি ছিল, একটা পাঞ্জাবি ছিল গায়ে। এই বাবা তো নামাজ পড়ে এসছেন, খুব ধার্মিক মানুষ ছিলেন। বাবা জানলার ঘুল ঘুরে দিয়ে চেষ্টা করছে বাইরে দেখা যায় কিনা বাথরুম থেকে
যে বাইরের অবস্থাটা কেমন, আমরা বেরোতে পারবো কিনা। তখন আমি বাবাকে নিয়ে আমি যেন একটু থেতিয়ে আছি আর কি। তখন আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে থাকতো মানে পাকিস্তান এয়ারফোর্সের একজন অফিসার। সে তখন ট্রান্সফার করে ঢাকা এসছে। সে তখন চোস পাজামা পরা, একটা গরদের পাঞ্জাবি পরা। আমি বলবো যে পাঞ্জাবি লোক তো খুবই আমার কাছে একটা বিভৎস লোক মনে হচ্ছিল। ওকে দেখলাম ঢুকছে, ওকে দেখলাম তাকালাম, তাকে আস্তে করে চোখটা সোজা করে ফেললাম। কি আমি জানি আমাকে আগে মারবে, কারণ আমি তো গেট দাঁড়ানো। সে ড্যাগারটা খুললো, বড় ছুরিটা খুলে আমার দিকে একবার তাকালো, আমি ওর দিকে তাকাইনি। আর বাবাকে বলতে পারছি না যে আপনাকে তো মারবে, বাবা তো ওদিক ঘুরে আছে। এসে কথা নিয়ে বাড়তে একদম বাবার এখানটা মধ্যে ছুরি বসে। বিশ্বাস করো ওখানে একটা কথা মনে আছে, বাবা বাবা মাগো মাগো বলে একটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। বসে পড়ে না, লোকটা ছুরিটা তুলতে পারছে না। আমরা আমি দেখলাম যে লোকটা ছুরিটা তুলতে পারছে না, বাবা তো মরে যাবে। আমি করলো কি, আমি ওকে সাহায্য করছি, ঘুরিয়ে 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 পেঁচিয়ে পেঁচিয়ে সেই ছুরিটা ওকে সাহায্য করলাম। তারপরে বাবার এখানটা চেপে ধরলাম যে ছুরিটা যেখানে রক্ত পড়ছে, আমি আমার হাতটা দিয়ে যদি রক্ত থামানো যায়, এটা মানে কত কল্পনা মাথায় আসে। আমার বাবা তো বেঁচে যাবে, আমি হাত দিয়ে চেপে রাখি খুব ভালো করে, কিন্তু এত গল গল করে রক্ত পড়ছে। আর ফির মনে হচ্ছে যে বাবার রক্ত এত গরম, হয়তো সব মানুষের রক্তে খুব গরম, কখনো তো কারোর রক্ত এভাবে ছুঁয়ে দেখিনি। আর এত কলকল করে রক্ত বেরোচ্ছিল। আমি আসলে একেবারে হতবিহ্বল, চেপে ধরছি। বাবা একটু হাঁটাচলা করছে, আরো কলকল করে বেরোচ্ছে, কিন্তু বাবাকে বলতেও পারছি না। বাবা দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তখন দেখলাম অনেকে ছুটে আসছে বাবাকে মারবার জন্য। বাবা আমাকে বললো, তুমি যাও, তুমি আমাকে ছাড়ো, তুমি বাঁচো। আমি তো মরেই গেছি, সমস্যা বললো, আমি তো মরেই গেছি, তুমি বাঁচো, আমার সংসারে আমার পরিবারে একজন বাঁচো। আমি বলছি না, আমি কোথাও যাবো না। আমি প্রচন্ড জেদি ছিলাম, আমি চাপ দিয়ে ধরে রেখেছি। তখন লোকজন আসছে, তখন বল, বাবা তুমি বাঁচো বলে আমাকে না এর মধ্যে এত কষ্টের মধ্যে আমার হাতটাকে ছাড়িয়ে দিলেন। আপন একটা প্যান্ট ছিল আর একটা হাফ হাতা বলে একটা হাফ হাতা শার্ট ছিল। তারপরে আমি কি করব, বাবাকে একটু ভাবলাম যে কি স্বার্থপরের মতো আমি বাবাকে রাস্তায় ফেলে দিয়ে আসলাম। বড় স্বার্থপরের আমার যেটা মনে হয় যে আমি কেন আসলাম, পড়েই থাকতে পারতাম, আমাকেও মেরে ফেলতে, একসঙ্গে আমিও চলে যেতাম। এখন মনে হয় যে আসলে মানুষ মনে একটা সময় গিয়ে খুব স্বার্থপর হয়ে যায়। বাবার লাশটাও ওরা পাইনি। বাবা বলো, কাকা বলো, আমার বাড়িতে 25 জনকে মেরেছে, কারো লাশ পাইনি। এবং এই লাশগুলো কোথায় যে গেছে তাও জানি না। এখন পুরো কবরস্থানকেই আমরা গেলে, কেউ জিয়ারত করতে আসলে গোটা কবরস্থানকে জিয়ারত করি। এখন আর আলাদা করে বিশেষ কোনো কবরকে জিয়ারত করি না। ভাবি কোথাও না কোথাও তো বাবা আছেন। এইটাই মনে হয় আমাদের মানে শেষ পাওয়া আর কি। আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও বাবা আছেনই। সুতরাং ওইটাই করি। এখন রেলিং এর উপর 4তলা বাড়ির পাশেই কবরস্থান, 4তলা বাড়ির রেলিং থেকেই একটু মাঝে মাঝে বসে বসে বাবাকে একটু ভাবি, আমার ওই কাকাটিকেও ভাবি। অনেক কঠিন এগুলো, ওগুলো বলে না, অনেক কঠিন বলা, অনেক কঠিন। তারপরে যে পালিয়ে কি কোথায় গেল, সবার ঠিকানাই ছিল আমাদের সেই গ্রাম। মাকে গিয়ে ওখানেই পেলাম। আর ছোট ছোট ভাই বোন গুলো আছে। একসময় বড় ভাইকেও দেখলাম, আমার বড় ভাই তাহলে বেঁচে আছে, কারণ ওই তো আসল টার্গেট ছিল বড় ভাইয়ের বাবা। তো বড় বাবাকে মেরে ফেলতে পারলো, বড় ভাইকে মারতে পারলো না। প্রতিটি বাড়ি থেকে একজন করে শহীদ হওয়া উচিত ছিল, প্রতিটি পরিবার থেকে একজন শহীদ হওয়া উচিত ছিল, একজন হারিয়ে যাওয়া উচিত ছিল। তাহলে সবার বেদনাটা
রক্তক্ষরণটা আজও আমার মতো রক্তক্ষরণ চলতো।